শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো চলে এলাম আমার জীবনের কিছু পর্ব নিয়ে, কিছু মুহূর্তগুলো সেগুলো তুলে ধরবো তোমাদের সামনে, যেগুলো অঘটনগুলো নিজের জীবনে আমি নিজে থেকে ঘটিয়েছি। আর সবটা দোষ আমি কাউকে দেবো না, সব দোষের দোষী আমি। তো সেই জন্য সেগুলো তুলে ধরার জন্য তোমাদের পাশে আমি এসেছি। তোমাদের তো আগের ব্লগগুলোতে, ছোটো ছোটো ব্লগগুলোতে আমি বলেছি, জানি না তোমরা ফলো করেছো কি করোনি বা জেনেছো কি জানোনি, কিন্তু আমি তবুও চেষ্টা করব তোমাদের সব কথাটাই তুলে ধরতে আর সবটাই তোমাদের জানাতে। তোমাদের পাশে মিথ্যে কোনো বলবো না, আর মিথ্যে কারুর নামে কিছু জড়াবো না, যেটা ঘটেছে সেটাই বলবো। আর আশা করব তোমরা যদি আমার এই ব্লগগুলোকে ফলো করো আর আমার ভিডিওগুলো দেখো, তাহলে আমার ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। তো আমি চলে এলাম সেই কথাগুলো শেয়ার করার জন্য। তো তোমাদের তো আগেই বলেছিলাম যে ছোটোবেলা থেকে অনেক কষ্টে, অনেক মানে ছোটোবেলা থেকে যন্ত্রণাতে বড় হয়েছি বাবার বাড়িতে। আর বেশি বড় হয়নি যদিও, তখন আমি ক্লাস 3 থেকে 4-এ পড়ি। তো আমার দিদা মারা যায়। তোমাদের বলেছি আমার দিদা কী কারণে কেমনভাবে মরল আর কেমনভাবে দায়টা আমার ঘাড়ে পড়লো। তো আমি তো আগেই জানিয়েছি দিদা কী করে মরল। আর সেইভাবে তারপরেই আর প্রচুর কষ্ট যন্ত্রণাতে আমি মানুষ হচ্ছিলাম। দিনের পর দিন আমার উপরে অত্যাচার বাড়তেই থাকে। হ্যাঁ, আর বাবার উপরে আমার কোনো রাগ ছিল না, কেন বাবার কোনো দোষ ছিল না। বাবার একটা ফ্যামিলি হয়েছিল, কোনো না কোনো জায়গায় আমি এসে গিয়েছিলাম ওদের মধ্যে। যেহেতু বাবার স্ত্রী আছে, বাকি সন্তানরা, ওনার মেয়ে আছে, আরও একটা মেয়ে আছে, ওদের 3টে ছেলে। তো ওদের ফ্যামিলি একটা জয়েন্ট ফ্যামিলি খুবই সুন্দর হয়ে গেছিলো। তার মধ্যে এসে গেছিলাম আমি, যেখানে আমি বেশি ছিলাম ওনার বাড়িতে, একটা ফ্যামিলির এক সদস্য বেশি ছিলাম। তাই আমার জন্য হয়তো দিনের পর দিন এগুলো অঘটনগুলো ঘটে চলেছে। তো সেগুলো আমি ওদের ঘাড়ে দোষ দেব না, যেহেতু আমার কপালে যাই আছে তাই হবে। তাই আমি কিছু কথা বলতে চাইছি, আশেপাশে কেউ কিছু মাইন্ড করবে না প্লিজ। আর আমি কারোর নাম নিয়ে উল্লেখ করব না অবশ্যই, যেহেতু আমার জীবনের কাহিনী। আমি বাকিটা যেমন চলছে বাকিটা চলেও যাবে, আমি কাউকে কিছু বলবো না। তো আমি অনেকের প্রলোভনে পড়ে গেছিলাম, বা অনেকেরা আমাকে বুঝিয়েছিল যে এইভাবে কষ্ট যন্ত্রণায় থেকে না থেকে তুই বাড়ি থেকে পালিয়ে যা, কোথাও কাজ টাজ করে খাবি, আর কোথাও কারোর বাড়িতে যদি ঝিগিরি করে কাজ করে খাস তাও তোর ভালো। এখানে রাজার হোটেলে তোকে থাকতে হবে না, ঝিগিরির মতো থাকতে হবে না। তো বাড়ির মানে অশান্তি, অত্যাচার সবসময় আমাকে নিয়ে হতো, মারধর, পিটাপিটি, মারামারি, পড়াশোনার বিষয়, খাওয়ার বিষয়, ঘুমানোর সময়, শোয়ার সময়, কোথাও মেলা দেখার সময়, বসার সময়, মানে যাই যাবতীয় করব সবটাই আমার দোষ ছিল। মানে দিনের পর দিন আমার বয়সে প্রচুর ধরনের আমার সংসারে অশান্তি হতে চাইলো। তাই আমি অন্যকে না দোষ দিয়ে আমি নিজের দোষটা নিজের মাথায় চেপে নিচ্ছি। তো ওদিন ছিল আমি হয়ে গেছিলো 11 থেকে 12 বছরের মেয়ে ছিলাম আমি। তো আমি ক্লাস 5-এ পড়তাম। 5-এর পরীক্ষা দিয়ে আমি ক্লাস 6-এ মানে উঠবো, ক্লাস করিনি যদিও, ক্লাস 6-এর জন্য উঠে গেছিলাম আমি। তো আমি 6-এ যখন পড়ি, প্রায় আমার 12 বছর বয়স ছিল। তো 12 বছর বয়স ছিল, তো আমি একটা এত বড় ভুল করে ফেলবো তো আমি নিজে বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি কী ভুলটা না আমি করেছি। তো আমি সেই জন্যে বলছি তোমরা আমার ফলো করো আমার আইডিটাকে আর জানতে থাকবে। তো আমি পরেরটাই বলছি। তো আমি সেই রাত্রে কী করলাম, আমি লোকের বলতে পারো, নিজের বুদ্ধিতে বলতো, আমি বাড়ি ছেড়ে চলে যাই, মানে বাবার বাড়ি ছেড়ে আমি চলে যাই। আমি বেরিয়ে গেলাম। তো বেরিয়ে গিয়ে মানে আমার পাশে এত পয়সা ছিল না, ঠিক আছে, খুবই কম পয়সা ছিল। তো সত্যি বলতে কি, আমার গ্রামের একটা মেয়ে ছিল। তো আমাকে আমার পিসি, মানে কি বলবো, আমাকে পায়ে চপ্পল কিনে দিয়েছিল। সত্যি তো আমার চপ্পল ছিল না, তো তখন আমার পিসি আমাকে চপ্পল কিনে দেয়, ঠিক আছে। তো আমি সেই চপ্পলটা ওই মেয়েটাকে, মানে আমার পাড়ার একজন মেয়েকে চপ্পলটা বিক্রি করে দিই। আমি তখন বিক্রি করেছিলাম 27 টাকা, চপ্পলটা বিক্রি করেছিলাম আমি। বন্ধুরা কথাগুলো, পয়েন্টগুলো কিন্তু ধরবে আর বুঝবে আর শুনবে।
খুব মজার খবরও আছে আর খুব মজারও আছে, কিছু দুঃখেরও আছে, আর কিছু কিছু কথা হাসিও পাবে, আর কিছু কিছু কথাতে তোমাদের কান্নাও আসবে। তো আশা করি আমার এই ব্লগটা দেখতে থাকবে, তবেই গিয়ে বুঝতে পারবে হাসি কান্নার সঙ্গে যুক্ত আছে। তো হাসিও আসবে, কান্নাও আসবে, তো অবশ্যই অবশ্যই শুনবে। তো আমি সেই রাত্রে ভুল বুঝে আমি কিছু বুঝলাম না, শুনলাম না, মা বাবার অশান্তি ঝামেলায় আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাই পাড়ার একজন মেয়েকে চপ্পল বিক্রি করতে। আমার পাশে ছিল 27 টাকা। আমি সেই 27 টাকা নিয়ে বেরিয়ে পড়লাম মামার বাড়িতে যাওয়ার নাম করে। আমার মামার বাড়িটা ছিল একটু দূরে, তো মামার বাড়ির নাম করে আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো সবাই জানে আমি মামার বাড়িতে গেছি, কিন্তু আমি মামার বাড়িতে যাইনি। আমি সেই 27 টাকা পৌঁছে গিয়েছিলাম, এদিক ওদিক করে আমি কলকাতা পৌঁছে গেছিলাম। তখন অতটা বুঝতে পারিনি যে আমি হারিয়ে যাব বা কোনো কিছু হবে, তখন কিচ্ছুই বুঝতে পারিনি আমার কি হবে না হবে। তো আমি প্রথমে আমি যাই ডায়মন্ড, ঠিক আছে, এখান থেকে কাকদ্বীপ থেকে আমি ডায়মন্ড গেলাম। ডায়মন্ড থেকে ওখান থেকে আমি লোকাল ট্রেন ধরলাম। লোকাল ট্রেন ধরে আমি এটা জানি না যে আমি যাচ্ছি কোথায় যাব, কি করব, কিন্তু বাস মনের মধ্যে একটা খাপ ছিল যে আমি বাড়ি ছেড়ে চলে যাব, অনেক দূরে চলে যাব, যেও আমাকে কেউ খুঁজে পাবে না, আর কেউ মারও ধর করবে না, আর আমাকে কেউ এভাবে শাসন করবে না। বাড়ির কাজকর্ম মারধর এগুলো আমি আর সইতে পারছিলাম না। তো আমি বাড়ি থেকে এই মান অভিমান নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। তো আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাই বন্ধুরা, তখন মানে সকাল সকাল ছিল, সকাল সকাল টিউশনি গেছিলাম। টিউশনি থেকে এসে চান টান সেরে দুটো খেয়ে আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাই। মামার বাড়ি বলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে ভেসেল ধরেছি, ভেসেল থেকে কাকদ্বীপ গিয়েছি, কাকদ্বীপ থেকে আমি বাসে করে ডায়মন্ড গিয়েছি, ডায়মন্ড থেকে আমি লোকাল ট্রেন ধরেছি। লোকাল ট্রেন ধরে আমি কিন্তু কলকাতা শিয়ালদা পৌঁছে যাই। তো শিয়ালদা পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে ওখানে বিস্কুট, একটু জল, এটা সেটা খেয়েছি, মশলা মুড়ি এগুলো কিনে খেয়েছি। তো কিনে খাওয়ার পরে আমি বসে গেছি এক কোণে, মানে ট্রেন রাস্তা, মানে যেখানে ওই প্ল্যাটফর্ম, সেখানে প্ল্যাটফর্মে বসেই আছি, শিয়ালদার কথা বলছি। বসে আছি, ভাবলাম আমি মনে হচ্ছে ভুল হয়েছে, বাড়ি থেকে চলে এসেছি, কোথায় যাব, কিন্তু এটা মানে ফেরত যে যেতে হবে, সেটাই বুঝতে পারছিলাম না যে আবার ঘুরে আমি কেমন আসবো। লোকের মানে যেটা ট্রেন পেয়েছি ওটাই কিন্তু বসে এসেছি। আমি কিন্তু শিওর আমি শিয়ালদা যাব বলে যাইনি বন্ধুরা, যেটা সত্যি কথা। আমি শিওর শিয়ালদা, তখন তো ছোট ছিলাম, বুঝতেই পারছিলাম না, ক্লাস 12 বছরের মেয়ে, মানে আমি একদম ছোট ছিলাম, বুঝতে পারিনি। বাস এইটুকু জানি যে আমার পাশে পয়সা আছে। আর তখন তো বন্ধুরা এতই গাড়ির টিকিট কম ছিল, এতই পয়সা কম ছিল। তো আমি 27 টাকায় কিন্তু কলকাতায় পৌঁছে যাই। কলকাতায় পৌঁছে যাওয়ার পরে ওখানটা অনেকক্ষণ আমি এটা বসে থাকি, এক প্ল্যাটফর্মে বসে বসে কান্নাকাটি করি, অনেক কান্নাকাটি করলাম যে এবার বাড়িও ফিরে যেতে পারছি না, আর কারোর সঙ্গে যোগাযোগও করতে পারছি না। এখন আমি কি করব, বাড়িও ফিরে যাচ্ছি না, খিদাও লাগছে, আর খাবার খেতেও ইচ্ছে করছে, এতটা পয়সাও নেই আমার পাশে যে আমি খাবার কিনে খাবো। তো ওখানে আমি প্রায় সারাদিন বসেছিলাম, মানে সন্ধে তড়ি বসেছিলাম। তো সন্ধে তড়ি বসতে একটা মেয়ে এসে আমার পাশে বসলো, মানে বিয়ে থা মেয়ে, ওনার ছেলে মেয়ে আছে, উনি এসে আমার পাশে বসলো। তো বন্ধুরা, উনি এসে বসে আমাকে অনেক কথা জিজ্ঞাসা করলো। উনি কিন্তু যাই জিজ্ঞাসা করছে, আমি তাই কথা জিজ্ঞাসা করলাম, যেগুলো আমার জীবনে ঘটে গেছে, তোমাদের আমি ব্লগে জানিয়েছি, ওই সব কথাগুলো আমাকে জিজ্ঞাসা করলো। কোথায় বাড়ি, কোথায় যাবি, এরকম সব কথাটা আমাকে জিজ্ঞাসা করলো। আমি সব কথাটা ওনাদের সঙ্গে শেয়ার করলাম। শেয়ার করে বন্ধুরা, আমি যখন ওনার সঙ্গে শেয়ার করতে করতে আমি যখন কখনো ঘুমিয়ে যাই, আমি কিন্তু ঘুমিয়ে গেলাম। তখন আমি বুঝতেই পারলাম না আমার সঙ্গে কি হলো না হলো। বাস ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম এইটুকু জানি। আর উনি আমাকে একটা আম খেতে দিয়েছিল, ওই স্টেশনে একটা পাকা আম, ওটা আমাকে খেতে দিয়েছিল শিয়ালদা স্টেশনে বন্ধুরা। ওই পাকা আমটাই আমি খেয়েছিলাম। তারপরে আমি জানি না যে আমি কোথায় আছি, কোথায় গেছি, তারপরে আমি কিচ্ছুই জানি না। তো আমার যখন জ্ঞান ঘুরলো, তখন আমি ছিলাম মানে
বর্ধমান বর্ধমান স্টেশন থেকে 10 থেকে 15 মিনিটের রাস্তা, পায়ে হেঁটে যেতে হয় বন্ধুরা। বর্ধমানে গিয়ে স্টেশন থেকে 5 থেকে 10 মিনিটের রাস্তা। তো ওখানে হেঁটে যাওয়া যেতে পারে, আর রিক্সাতে যেতে পারে, তুমি যেরকমভাবে যেতে পারো। তো ওখানটায় কিন্তু ওই মেয়েটা আমাকে রেখেছিল, আর আমি যখন উঠি ঘুমন্ত অবস্থায়, আর খুব ঘুম পাচ্ছে, প্রচুর ধরনের ঘুম পাচ্ছে, আর মাথা প্রচুর ঘুরছে বন্ধুরা, মাথা আমি তুলতেই পারছি না। তো আমি বললাম আমি কোথায় আছি, কী করছি? তখন উনি বলল যে আমাকে, মা তুই চিনতে পারছিস না, আমি তোকে স্টেশন থেকে নিয়ে এসেছি, আর তুই না খেয়ে আর চোখ টোক অন্ধকার হয়ে মানে খিদার তুই অজ্ঞান হয়ে গেছিলিস, আর তোকে এখন আমার বাড়িতে রেখেছি। তখন আমি বললাম যে আপনার বাড়িতে, আমি আমার বাড়ি যাব। তখন আমি কান্নাকাটি করি বন্ধুরা, ওনার বাড়িতে খুব ধরনের কান্নাকাটি করি। ওরা কিন্তু এত আমাকে খাবার দাবার দিচ্ছে, এটা দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, হ্যাঁ মুড়ি দিচ্ছে, চা খাওয়াচ্ছে, অনেক কিছু খাওয়াচ্ছে, নতুন জামা কিনে দিয়েছে আমাকে পরার জন্যে। তো উনি কিন্তু খুবই খাতিরদারি করছে, কিন্তু আমি বন্ধুরা সত্যি বলছি, আমার মাথা ঘুরছিল, আমি চোখে দেখতেও ঠিক মতো পাচ্ছিলাম না যে আমার সামনে কোথায় কে দাঁড়িয়ে আছে, আর কি আমাকে বলতে চাইছে। আমার মাথায় ঠিক মতো কোনোই ভুল, আমি এইটুকু জানি আমাকে বারবার খাওয়ার জন্য চাপ করছে, আর আমি বারবার বলছি যে আমি বাড়ি যাব। তো বাড়ি যাব বলে তো সত্যি বন্ধুরা আমি কান্না করতে করতে আবার কিন্তু সেইভাবে ঘুমিয়ে পড়ি। আর সেইভাবে আমার কোনো হুঁশ থাকে না। আমি যেই ঘুমালাম বন্ধুরা, সেই ঘুমাতে আমি কতদিন ঘুমিয়ে আছি যে আমি জানি না, আর কোথায় ঘুমিয়েছিলাম তাও আমি জানি না, আর কেমনভাবে গেছি আমি তাও কিছু জানি না। আমি যখন ঘুম থেকে উঠে দেখি, আমি আমি মনে হচ্ছে 1-1.5 সপ্তাহ এরকম, 1-1.5 সপ্তাহ মতো আমি ঘুমিয়ে আছি। 1-1.5 সপ্তাহ আমার কোনো জ্ঞান ছিল না, কি খাচ্ছি না খাচ্ছি, জেগে আছি কি বসে আছি কি শুয়ে আছি, কিছুই জানছিলাম না। যখনই উঠছি বাস এইটুকু দেখছি, চোখের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, কেউ কিছু খাবার দিচ্ছে, আর বারবার করে জলে কিছু মিশিয়ে দিচ্ছে, বারবার আমাকে জল দিচ্ছে, গ্লুকন-ডি জল দিচ্ছে, আর ওর মধ্যে কিছু না কিছু ছিল। তো যেটা আমি যখনই খাচ্ছি খিদের জ্বালায়, যখন আমাকে খাবার দিচ্ছে আমি খিদের জ্বালায় যখনই খাচ্ছি, তখনই কিন্তু আমি খাওয়ার সময় সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঘুমিয়ে পড়ছি। এইভাবে বন্ধুরা আমি চলে গেলাম পাঞ্জাব, আমাকে ওরা নিয়ে গেল পাঞ্জাবে। তো আমি কিন্তু একদম কোনো হুঁশ আর আওয়াজে ছিলাম না বন্ধুরা। আমি যখন একদমই অজ্ঞের মতো ছিলাম, তো আমার 10-12 দিন পরে যখন জ্ঞান ঘুরলাম, ঘুম থেকে উঠে দেখি বিরাট এক পাকার বাড়ি। তো নিচে পাথর লাগানো ছিল, চারপাশে পাকার বাড়ি, ভিআইপি বাড়ি, আমি যেন কোনো রাজমহলে ঘুমাচ্ছি। বিছনাপত্র দেখি যেন রাজার প্রসাদে আমি ঘুমাচ্ছি, এইভাবে আমাকে রেখেছে ওরা, আর আমি ওইভাবে ঘুমিয়ে আছি ওনার বাড়িতে। কিন্তু উনি কিন্তু যে মেয়েটা আমাকে শিয়ালদা স্টেশন থেকে নিয়ে গেছিলো, সেই মেয়েটা কিন্তু আমাকে নিয়ে যায়নি, সেই মেয়েটা কিন্তু আমাকে অন্যের হাতে তুলে দিয়েছে। সে কিন্তু নিজে আমার সঙ্গে ছিল না, আর নিজে আমার সঙ্গেও যায়নি। পরে আমি শুনেছি ওই মেয়েটা আমাকে ওনার বাড়িতে বিক্রি করে দিয়েছে, আমি যার বাড়িতে ঘুমিয়েছিলাম। ওই মেয়েটা নাকি মেয়ে বিক্রি করার কাজ করে, ঠিক আছে। তো আমি ওখানেই ঘুমিয়েছিলাম, আর ওনার বাড়িতে উঠলাম, আর ওনার বাড়িতে উঠে যখন দেখি না, বিরাট একজন রাজার মতো ঘর দর, বিল্ডিং, ভিআইপি ব্যাপার, যেখানে কোনো ছোটোখাটো কোনো ব্যাপার ছিল না, চাকর বাকর সবটাই ছিল। আর আমার মতো 7 থেকে 8 জন মেয়ে ওই রুমটাই ছিল, যেই রুমটায় আমি ঘুমাচ্ছিলাম। আর সেইখানটায় যে মেয়ে বিক্রি হয় আমি ওখানটায় জানলাম, আর ওখানটায় 7-8 জন মেয়ে আমার সঙ্গে ঘুমাচ্ছিল। তো আমি যখন জ্ঞান ফিরে উঠে দেখি, তো সব মেয়েরা কেউ বাংলা বলছে, কেউ হিন্দি বলছে, কেউ আলাদা ভাষা বলছে, যে যেরম পারছে ভাষা বলছে। ওখানে বন্ধুরা ছেলেও বিক্রি হয় আর মেয়েও বিক্রি হয়, বেশিরভাগ আমি যেটা দেখলাম মেয়ে বিক্রি হয়। যেখানে আমি যেই কোয়ার্টারটা ছিলাম সেখানে অনেকগুলো মেয়ে ছিল, আর আমার সমবয়সী ওই 10 থেকে 12 বছরের মেয়েগুলো
আমার সঙ্গে ছিল, আর যারা ছোট আর আমাদের যে যারা বড় দিদিরা ছিল তাদের আলাদা আলাদা রুম ছিল, আলাদা আলাদা কোয়ার্টার ছিল। তো আমি ওখানে ঘুম থেকে যখন উঠে দেখি, আমি সেদিন কিন্তু বিক্রি হয়ে গেছিলাম বন্ধুরা। তোমরা ভালো করে কথাগুলো শুনবে আর আমার ভয়েসগুলো শুনে আমার ব্লগটা শোনার ভালো করে চেষ্টা করবে। আমার জীবনের দ্বিতীয়টা এত বড় দুর্ঘটনা হলো। আমার জীবনে প্রথমেই বলেছি আমার ঠাকুমা মরে গেছিলো আমার জন্যে। এটা হলো দ্বিতীয় ঘটনা যেটা আমি বিক্রি হয়ে গেলাম। মানে একটা মেয়ে আমাকে শিয়ালদা থেকে বর্ধমান নিয়ে গেল, বর্ধমান থেকে ওনারা আমাকে বিক্রি করে দিল। কোথায় বিক্রি করলো? পাঞ্জাবি বিক্রি করলো। কথাগুলো কিন্তু বন্ধুরা তোমরা ভালো করে শুনবে, ভয়েসগুলো আর ব্লগগুলো প্লিজ বেশি বেশি করে শেয়ার করো। কি ঘটনা হয়েছে কি না হয়েছে সবটাই জানাবো। তো আমি বন্ধুরা প্রথম বিক্রি হলাম ওনার বাড়িতে। ওই মেয়েটা নিয়ে গিয়ে বিক্রি করে দিল, যার বাড়িতে আমি গেছিলাম ওই বিক্রি করে দিল। তখন আমি প্রথম থেকে দ্বিতীয়বার গুনে গুনে 2 বার বিক্রি হলাম। একজন বিক্রি করলো 20,000 টাকায়, যার বাড়িতে ছিলাম সে কিনেছে 1 লাখ টাকায়। হিসাবগুলো রাখবে, পরের বলকে আমি অবশ্যই বলবো। এরপরে আমার সঙ্গে কি কি ঘটনা হয়েছে আর কেমন কেমনভাবে ঘটনাগুলো ঘটেছে আমার জীবনে আমি অবশ্যই বলবো। তো প্রথম তোমাদের বলেছি যারা শিয়ালদার মেয়েটা যে আমাকে বিক্রি করেছিল 20,000 টাকায়, আর যখন আমি দ্বিতীয় ঘরে গেলাম ওরা আমাকে কিনেছিল, মানে ওরা যেখানে আমাকে বিক্রি করতে চাইছিল ওখানে আমার মূল্য হলো 1 লাখ টাকা, যেখানে আমি বাজারে বিক্রি হতে চলেছি। পরের ব্লকে তোমাদের অবশ্যই বলবো আমার জীবনের ইতিহাসগুলো। আর আমার ইতিহাসগুলো জানার জন্যে, ব্লগগুলো জানার জন্যে, আমার ভবিষ্যতে যা কিছু ঘটে গেছে সবটাই আপনাদের জানানোর জন্যে, যে আমি একজন বাজারের একটা আনাজের মতন হয়ে গেলাম। ফল আনাজ এক হয়ে গেল, আর আজ আমি বিক্রি হয়ে গেলাম আর আমার দাম উঠলো 1,20,000। পরের ব্লকে তোমাদের অবশ্যই জানাবো। এখন ধর্মমূল্য হলো 1,20,000 তে বিক্রি হয়ে গেলাম আমি পরের ব্লকে তোমাদের জানাবো আমি। তোমরা যদি বেশি বেশি করে আমার এই ভিডিওটা দেখো, শেয়ার করো, অবশ্যই জানাবে। সবে তো শুরু হলো, সবে আমার মূল্য উঠলো 1,20,000। এরপরে ধর্মমূল্যগুলো করবো আর কেমনভাবে কি ঘটনা হয়েছিল আমার সঙ্গে আর কি কি হতে চলেছে অবশ্যই তোমাদের জানাবো। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো বন্ধুরা, শুভ সন্ধ্যা।